মোহাম্মদ ইউনূস গত ১.৫ বছরে এই নামটাই ছিল বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতির কেন্দ্রে। তবে চিরকাল কাহারও সমান নাহি যায়। গত ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই ইউনূস জামানাও শেষ হয়ে গেছে এই বাংলাদেশে। শোনা যাচ্ছে ইউনূস নাকি বুধবার ভোরবেলায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ এক কথায় রাতের অন্ধকারে নাকি তিনি পালিয়ে গেছেন। সত্যি কি তাই? এ প্রসঙ্গে পরে আসছে। তবে তার আগে আসুন একটু জানার চেষ্টা করি গত ১.৫ বছরে বাংলাদেশকে কতটা সমৃদ্ধ করলেন শান্তির নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ হাসিনা সরকারের পতনের পর যখন একেবারে টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশে, তখন তো এই মানুষটিকেই বেছে নিয়েছিল বাংলাদেশের ছাত্র নেতারা এবং জনতার একাংশ। কেন ইউনূসকে বাছা হয়েছিল? কারণ নোবেলজয়ী ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। সমগ্র বিশ্বে তার পরিচিতি রয়েছে। তিনি একজন সুবক্তাও বটে। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশি মানুষ মনে করেছিলেন যে অরাজকতার অবসান ঘটাবে বাংলাদেশে। নোবেলজয়ী ইউনূসের হাত ধরে বাংলাদেশ দেখবে এক নতুন ভোরের সূর্যোদয়। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। এগিয়ে যাবে অর্থনীতির সমৃদ্ধির পথ। থাকবে না কোনো বৈষম্য, থাকবে না দুর্নীতি, লঙ্ঘিত হবে না সাধারণ মানুষের অধিকার। ইউনূস নিশ্চিত করবেন বাংলাদেশের আইনের শাসন আর এনে দেবে ন্যায় বিচার। কিন্তু হায়, স্বপ্ন আর বাস্তবে যে বড়ই গরমিল। তবে এই স্বপ্ন বাংলাদেশিরা যতটা না দেখেছেন, তার চেয়ে বেশি অনেক তাদেরকে এই স্বপ্ন দেখিয়েছেন মোহাম্মদ ইউনূস নিজে। ওই যে শুরুতেই বললাম, ইউনূস একজন সুবক্তা। তিনি জানেন কথা দিয়ে কিভাবে মানুষের মন জয় করে নিতে হয়। আর ওই ঠোঁটের কোণায় তো হাসি তার লেগেই ছিল। এমনকি ঠিকভাবে দায়িত্ব সামলাতে বাইরে থেকে নিয়ে এসে নিজেদের পছন্দ মতন উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী নিয়োগ করেছিলেন মোহাম্মদ ইউনূস। আর ইউনূসের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে বিপুল সমর্থন। কিন্তু এরপরেও এই প্রশ্নটা উঠছে যে হাসিনাকে সরিয়ে ইউনূস জামানায় সত্যি কি বাংলাদেশ ভালো ছিল? বাংলাদেশের মানুষ ভালো ছিলেন? চলুন একবার ফিরে দেখি গত 18 মাস ঠিক কেমন গেছে বাংলাদেশের। দেখুন, বিদায়ী ভাষণে ইউনূস বলেছিলেন, জুলাই আন্দোলনের আগের অচল বাংলাদেশ এখন অগ্রগতির দেশ। তাই তিনি সফল না ব্যর্থ সেই বিচার নাকি বাংলাদেশের মানুষ করবে। তিনি কি বুঝতে পারছেন না যে বাংলাদেশের কুর্সিতে বিএনপিকে বসিয়ে ইতিমধ্যেই আংশিক বিচার করে ফেলেছে বাংলাদেশের বুদ্ধিমান জনতা? আর বাকি বিচারও তারা নিশ্চয়ই করবে যদি সত্যিটা তারা ভালো করে জানতে পারে। এমনটাই মত পোষণ করছেন কিন্তু অনেকে। দেখুন, এ কথা সত্য যে বাংলাদেশের ঘুণে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ চাইলেই করতে পারতেন ইউনূস। তাছাড়া ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ইউনূসের কাছে। কিন্তু সেই সুযোগকে হেলায় হারিয়েছেন তিনি। প্রথমত, বাংলাদেশে মব কালচার প্রতিষ্ঠার নেপথ্যে ইউনূসের অবদান কিন্তু একেবারেই কম নয়। মব সন্ত্রাস যেন বাংলাদেশে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল তার জামানাতেই দেখা গেছে ক্ষমতার জোরে অন্যের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিতে। ইউনূস বাংলাদেশকে এমন একটি শক্তিশালী মব টিম গিফট হিসেবে দিয়েছিলেন, যারা কথায় কথায় সন্ত্রাস চালিয়ে গেছে দিনের পর দিন। নিরীহ দুর্বলদের ওপর পাশবিক নির্যাতন, হত্যা চালিয়ে গেছে। নিজেদের আইনের ঊর্ধ্বে ভেবে নিয়ে যে অন্যায় করতে তাদের মন চেয়েছে তারা সেটাই করে গেছে। ভাবখানা এমন ছিল যে বাংলাদেশ ওদের কথাতেই চলবে আর বাকিরা ওদের কথা মানতে বাধ্য। আর এই মব বাহিনীকে প্রশ্রয় দিয়েছিল কে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে? উত্তরটা আপনারাও জানেন। আর গত 18 মাসে ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতি খোকলা করে ভার ফাঁকা করে দিয়েছেন। কারণ ক্ষমতায় এসেই তার উদ্দেশ্য ছিল দেশীয় বেসরকারি ক্ষেত্রের অবসান ঘটানো। না হলে তো তিনি আবার ওই বিদেশি কোম্পানির কাছে কিছু বেচতে পারতেন না।
যে কারণে তার আমলে দেশীয় বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হয়েছে। শিল্প কলকারখানায় নির্বিচারে লুটপাট এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে তাদের হয়রানি করা হয়েছে। আর ইউনূস চুপটি করে হাসি মুখে তখন বাংলাদেশকে কথার জালে সম্মোহিত করার কাজ করে যাচ্ছিল।